আমাদের মেয়েদের দলের সাবেক ক্যাপ্টেন জাহানারা তার অভিযোগের প্রেক্ষিতে ক্রিকেট বোর্ড একটা তদন্ত কমিটি করছিল। সেই তদন্ত কমিটির ফলাফল অনুযায়ী, ফাইন্ডিংস অনুযায়ী সব ধরনের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে সাবেক জাতীয় দলের ফাস্ট বোলার এবং কোচ মঞ্জুরুল ইসলামকে। এখন এই যে বাক্যটা বললাম একটু লম্বা বাক্য, কিন্তু এটা শুনলে সবার একটু সন্তুষ্ট হওয়ার কথা যে একজন নারী নির্যাতনকারী বলেন বা নারীকে হয়রানিকারী বলেন, যেভাবেই বলেন, তিনি কোনোভাবেই ক্রিকেটের সঙ্গে থাকতে পারেন না। এটা ক্রিকেট মানতে পারে না এবং কোনো সভ্য সমাজ মানতে পারে না। ফলে তাকে সর্বকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে, আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, এটাতে সবাই সন্তোষ প্রকাশ করার কথা। কিন্তু আমি পার্সোনালি ফিল করতেছি এটা আসলে মঞ্জুরুল ইসলামকে শাস্তি দেওয়া হয় নাই, এটা মঞ্জুরুল ইসলামকে বাঁচায় দেওয়া হলো, মঞ্জুরুল ইসলামকে রেহাই দেওয়া হলো, এই সিস্টেম থেকে পালায় যাওয়ার একটা সুযোগ করে দেওয়া হলো। সেটা আপনারা বলতে পারেন যে কেন, কেমন? ব্যাপারটা হচ্ছে যে এই যে অপরাধটা অপরাধটা কিন্তু আপনি শুধু একটা দেশের ক্রিকেটে আর কখনো কাজ পাবেন না, চাকরি পাবেন না, এরকম সহজ অপরাধ না। কিছু জিনিস থাকে, কিছু অপরাধ থাকে, সেগুলোকে বলে ফৌজদারি অপরাধ। যে ব্যাপারটা অন্যের প্রতি নিপীড়নমূলক, অন্যের প্রতি হয়রানিমূলক, এরকম ব্যাপারে আসলে আপনার সমঝোতা ভিত্তিক শাস্তির কোনো সুযোগ নেই। যে না, আমি ওকে আর কখনো কাজ দেব না, এরকম অভিমান করার শাস্তির কোনো সুযোগ নাই। আপনার এখানে তাকে লিগাল অ্যাকশনের আন্ডারে নিতে হবে। সেই লিগাল অ্যাকশনটা কি আপনি বলতে পারেন, সে তো দেশে নাই, তারপরেও তার এগেনস্টে লিগাল প্রসিডিওর করতে হবে। সেটা বিসিবি করতে খুব একটা উৎসাহী না। আমি বিসিবির সঙ্গে আলাপ করছি, বিসিবি পথ খুঁজতেছে, তাদের উকিলের কাছে জিজ্ঞেস করছে যে হাইকোর্টের যে আদেশ অনুযায়ী তদন্ত করতে তারা বাধ্য হয়েছে, ওই আদেশ কি বলে, এখানে কি পাশ কাটানোর কোনো সুযোগ আছে কিনা, এরকম একটা ব্যাপার তারা চেষ্টা করতেছে। 2 নম্বর খুবই গুরুতর ব্যাপার হচ্ছে, মঞ্জুরুল ইসলাম কিন্তু ক্রিকেটের চাকরি করে খাচ্ছেন। তিনি পৃথিবীর কোথাও না কোথাও ক্রিকেটের চাকরি করতেছেন। কোথায় করতেছেন এখন? চায়নাতে করতেছেন। কাদের হয়ে করতেছেন? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে করতেছেন। মানে চায়না ক্রিকেট বোর্ড, এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আইসিসি তাদেরকে সুনির্দিষ্ট করে চিঠি দিয়ে অবহিত করা যে আমাদের এখানের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি এই লোকটিকে নারী হয়রানিকারী বলে চিহ্নিত করছে। তার বিপক্ষে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে তাকে ক্রিকেটে রাখবো না, আর কখনো ক্রিকেটে অংশ নিতে দিব না। এই সিদ্ধান্ত চায়না ক্রিকেট বোর্ডও মানতে বাধ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলও মানতে বাধ্য, আইসিসিও মানতে বাধ্য। পারস্পরিক যে চার্টারে সই করতে হয়, সেই চার্টার অনুযায়ী এই ধরনের ফিক্সিং, নারী হয়রানির মতো অপরাধে কেউ কোনো নির্দিষ্ট দেশে অভিযুক্ত হলে সেই শাস্তি সব জায়গায় ইমপ্লিমেন্ট হয়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম কোনো চিঠি আইসিসি, এসিসি বা চায়নাকে দিচ্ছে না, এখনো পর্যন্ত দেওয়ার কোনো সম্ভাবনাও নাই। তারা একথায় বারবার একই কথা বলতেছে যে এটা তো আমাদের জুরিডিকশনের না, অথচ আইসিসি চার্টার বলে যে এরকম কিছু হলে অতি অবশ্যই চিঠি দিয়ে সকল কর্তৃপক্ষকে, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এই কাজগুলো কেন করা হচ্ছে? কেন আসলে মঞ্জু ভাই বলি, মুখ থেকে ওইটাই বেরোয় যায়, কেন আসলে মঞ্জুরুল ইসলামকে শাস্তির বদলে আসলে বেঁচে যাওয়ার একটা পথ করে দেওয়া হচ্ছে? এই জিনিসটা আজকে একটু আলোচনা করব, কি রহস্য লুকায় আছে এখানে। দেখেন, মঞ্জু ভাইরে নিয়ে কন্টেন্ট করতে গেলে যা যা বলতে হয়, এটা বলা থেকে সেই প্রথম দিন থেকে আমি নিজেকে অনেকটা বিরত রাখছি। আমার কাছে বিভিন্নজন ফোন দিয়ে তরুণ সাংবাদিকরা অনেকে জানতে চাইছেন, কিছু কিছু কথা বলেও ফেলছে, তারা নিউজ করছেন। আমি পেরে উঠি নাই। এটা আমার একটা দুর্বলতা, অপরাধ বলতে পারেন যে আমি আসলে একটা আহ, মানে পর্যন্ত নামতে চাই না। আমি বুঝি যে এই লোকটা অপরাধী, এই লোকটার এই অপরাধ আগেও জানি, কিন্তু একটা সহানুভূতির জায়গা থেকে ওই যে সব কন্টেন্টে বলে আপনারা হয়তো ঠিক বুঝে উঠতে পারেন না যে ন্যাশনাল টিমের জার্সি পরছে এরকম যে কাউরে আমি ভয়ানক গুরুত্ব দেই। ভাই, আমার শত জনম কেটে গেলেও তো আমি ন্যাশনাল টিমের জার্সি পরতে পারবো না। আর এই লোক তো সাদা জার্সি পরছে, টেস্ট জার্সি পরছে। ফলে সব অপরাধের পরেও আমার বারবার মনে হয় যে না, ন্যাশনাল টিমের জার্সি পরছে তো
এখন তারপরেও শেষ পর্যন্ত অপরাধটা যখন এই ধরনের নিগ্রহের অপরাধ, নারী নির্যাতনের অপরাধ, এটা তো চাপার কিছু নাই। সে সময় আমরা প্রতিবাদ করছি। শাস্তি হয়েছে, তদন্ত হয়েছে, বিচার বিভাগের যারা ছিলেন অসাধারণ একটা তদন্ত রিপোর্ট দিচ্ছেন বলেই আমি শুনছি। বিসিবি সেটা যথারীতি উন্মুক্ত করে নাই। ইভেন বিসিবির কর্মকর্তাদের কাছেও সেটা অ্যাভেলেবেল না, সেটা আমি পরে বলতেছি। কিন্তু মঞ্জু ভাই সম্পর্কে আপনার যদি একটু পেছনের খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে এই লোকটা কখনোই মানবিক মানুষ না। এই লোকটা চিরকালই বুলিং, নির্যাতন, এই ব্যাপারগুলো করে আসা মানুষ। মঞ্জুভার ক্ষেত্রে এরকম আমরা অভিযোগ ঘরোয়া ক্রিকেটে তো প্রচুর শুনছি। ইন্টারন্যাশনাল ক্রিকেটেও এই এখন বলি, এটা আপনারা মাশরাফি বইটা যারা পড়ছেন তারা দেখবেন একটা নাম অনুপস্থিত আছে মাশরাফি বইয়ে, যে মাশরাফিকে তার দলে ঢোকার পরপরই তাকে দিয়ে খুব অবমাননাকর কিছু কাজ করানো হতো। এটা শুধু মাশরাফি না, ওই সময় তরুণ ক্রিকেটার যে দলে ঢুকতো তাকে এমনিতে র্যাগিং কালচার তো একটা থাকেই, সব জায়গায় থাকে। এটা ভালোবাসার র্যাগিং কালচার, কিন্তু কিছু নোংরামির মতো ব্যাপার ছিল। মাশরাফিরা এই জেনারেশন যে যখন দলে ঢুকছে, মাশরাফি, শরীফ, ওই ব্যাচটা তালহা, এদের সবাইকে এটা সাফার করতে হয়েছে, যে ওই অন্তর্বাস ধুয়ে দেওয়া থেকে শুরু করে খুব নোংরা নোংরা কাজ করা। এই কাজগুলো করায় তো মঞ্জু ভাই এক ধরনের আমার কাছে মনে হয় মানসিকভাবে অসুস্থ মানুষ। চিরকালে চিরকালে মানে সেটা আমরা তো পরে বুঝছি যে ব্যাপারটা আসলে সত্যি। এবং সেই মঞ্জু ভাই ক্রিকেট ছাড়ার পরে, ক্রিকেটে তো খুব ভালো কিছু করতে পারলেন না, ডেভ ওয়াটমোর একদম পছন্দ করতেন না তার আত্মরক্ষামূলক বোলিংয়ের জন্য। যাই হোক, ওগুলোর সঙ্গে এটা মিলালে গিবত হয়ে যাবে, গিবত না করি। কিন্তু রিয়েলিটি হচ্ছে এই লোকটা মানসিকভাবে সুস্থ বলে মনে হয় নাই। বিভিন্ন সময় তার সম্পর্কে যে কথাগুলো ক্রিকেট অঙ্গনে ছড়াইছে, এরপরে অবসরের পরে এই লোকটা পুনর্বাসিত হলো কোথায়, এটা আপনি তখনই বুঝবেন যে আজকে বিসিবি কেন তাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লাগছে। এই লোকটা পুনর্বাসিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলে। এমনকি ঢাকার ক্রিকেটেও খুব বেশি অভিজ্ঞতা তখনও তার নাই। এরকম একটা অবস্থায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বড় চাকরি পেয়ে গেল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উত্তরাধিকারটা এরকম যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মা বাবা সবকিছু ছিলেন একসময় সৈয়দ আশরাফুল হক। যখন যিনি প্রেসিডেন্ট হন, এক এক দেশের থেকে এক একজন এক এক সময় তো চেয়ারম্যান হন। যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো ছিল, এখন কিন্তু সেই কাঠামোটা নাই। তখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মালয়েশিয়াতে একটা পূর্ণাঙ্গ অফিস ছিল, আইসিসি অফিসের মতো, এবং তারা নিজেদের জুরিডিকশনের মধ্যে দেশগুলোতে নিজেদের মতো করে ক্রিকেট ডেভেলপমেন্টের কাজ করতো। সে সময় এসিসির বস ছিলেন সৈয়দ আশরাফুল হক। ওই যে বললাম, এসিসির মা বাবা সবই উনি ছিলেন। ফলে উনি আসলে এসিসিতে ক্ষমতায়নের কাজটা করতেন। আর সেই ক্ষমতায়নের কাজটা একটা সময় এসে ওনার হয়ে পুরো কাজটা দেখতেন আমাদের আমিনুল ইসলাম বুলবুল, কারণ ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুলের অধীনে সরাসরি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে ডেভেলপমেন্ট অফিসার হিসাবে জয়েন করেন এই মঞ্জুরুল ইসলাম। এরপরে তখন ডেভেলপমেন্ট ম্যানেজার হচ্ছেন বুলবুল। আর এরপরে এসসিসির এই কাঠামো ভেঙে দেওয়া হয় এন শ্রীনিবাসনের সময়। বুলবুল ভাইকে নিয়ে যাওয়া হয় আইসিসিতে, পদ থাকে ওই ডেভেলপমেন্ট অফিসারে, কিন্তু ফোকাসড অন এশিয়া। এশিয়াতে কি ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেই তাকে ফোকাস করতে হবে। এশিয়ার বাইরেও টুকটাক কাজ করছেন, কিন্তু মূলত তার রিজিয়ন ছিল হচ্ছে এশিয়া। সেখানে মঞ্জুরুল ইসলামের কিন্তু চাকরি বহাল থাকে। এসিসি ভেঙে দেওয়া হলেও এসিসির যে কর্পোরেট কাঠামো সেটা ভেঙে দেওয়া হয়, তার নিজস্ব সিদ্ধান্তে ডেভেলপমেন্টের যে কাজগুলো ওগুলোও বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কয়েকজন কর্মকর্তাকে রাখা হয় যারা এই ছোট ছোট দেশগুলোতে কাজ করতেছিলেন। এই কর্মকর্তাদের রিপোর্টিং বস আবার থাকে হচ্ছে আইসিসিতে। তাদের যেহেতু এসিসিতে আর ওই কাঠামোটা নাই, ওই ডেভেলপমেন্ট অফিসার হিসাবে তার চাকরিটা এসিসিতে, কিন্তু রিপোর্টিংটা আইসিসিতে। একটু জটিল ব্যাপারটা, কিন্তু আইসিসিতে কার কাছে রিপোর্টিং? আইসিসিতে ওই ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল কাছে রিপোর্টিং। আর উনি ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কি করতেছেন? উনি হচ্ছে ডেভেলপমেন্ট অফিসার হিসাবে এসিসি থেকে নিয়োজিত আছেন চায়নায়। এখনও সেই জায়গায় আছেন উনি। মাঝখানে কিছুদিন বাংলাদেশে এসে বাংলাদেশ মেয়েদের দলের সঙ্গে বা ওই দলের সঙ্গে কাজ করছেন, ওই ফেজটায় তো ওই কেলেঙ্কারিগুলো করছেন। এছাড়াও উনি ওই এসিসির চাকরি করে যাচ্ছেন
বাংলাদেশের ওই চাকরি যাওয়ার পরে উনি আবার এসিসিতেই গিয়ে জয়েন করছেন, এসিসির হয়ে উনি চায়নাতে আসেন। এখন দেখেন এসিসিতে উনি যে চাকরিটা করতেছেন সেখানে ওনার বস ছিলেন আইসিসিতে আমিনুল ইসলাম বুলবুল। আবার ওনাকে দেওয়া হচ্ছে চায়না ক্রিকেটে, চায়না ক্রিকেট বোর্ডে। চায়না ক্রিকেট বোর্ডে চায়না ক্রিকেট বোর্ডটা আমিনুল ইসলাম বুলবুলেরই অনেকটা, অনেকটা না, ধরেন 90% চায়না ক্রিকেটটা ওনারই হাতে দাঁড় করানো। এখনো চায়না ক্রিকেট বোর্ডের কিন্তু মেম্বার আমিনুল ইসলাম বুলবুল, এটা আপনি শুনলে একটু অবাক হইতে পারেন। ফলে চায়না ক্রিকেটে মঞ্জুরুল ইসলামের কাজ করা এসিসির এটা কোনো কাকতালীয় ব্যাপার না। চায়না ক্রিকেটের একাধারে আনঅফিসিয়ালি প্রধান মেন্টর হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, আবার ওই পদটার সরাসরি রিপোর্টিং বস ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। মানে মঞ্জুরুল ইসলাম যে চায়নাতে কাজ করতেছে এটা মোটেও লোকচক্ষুর অন্তরালে না। ইভেন বাংলাদেশে যখন সে বাংলাদেশ থেকে চাকরি হারাইছে তখন তো তাকে আবার সে সময় তো তার খুব সুনাম নিয়ে চাকরি হারায় নাই, সে সময় তাকে আবার এসসিসিতে দেওয়া, আবার চায়নাতে দেওয়া, এই কাজগুলো সরাসরি বুলবুলবার তত্ত্বাবধানেই হচ্ছে। এখন ঘটনা হচ্ছে আমি এই কথা যখন ক্রিকেট বোর্ডে দায়িত্বপ্রাপ্ত একজনকে বললাম যে ভাই মঞ্জুরুল ইসলাম তো এসএসসি চাকরি করেন, ফলে আইসিসি সনদে স্বাক্ষরকারী হিসাবে এই আইসিসির সকল সদস্য রাষ্ট্র, অ্যাসোসিয়েট মেম্বারও তো সদস্য রাষ্ট্র, তাদের কাছে এই ধরনের মেসেজ আপনাকে চিঠি আকারে পাঠাতে হবে। এটা সনদে স্বাক্ষরকারী হিসাবে আপনি বাধ্য। আপনি এটা পাঠাবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে, আপনি পাঠাবেন আইসিসিতে, এবং সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড যেটা মানে যেখানে সে চাকরি করতেছে ওখানে আপনি পাঠাবেন যে সে একজন নারী নির্যাতনকারী, তাকে তোমরা আর ক্রিকেটে রাখতে পারো না, তাকে আমরা ক্রিকেট থেকে আজীবনের জন্য বহিষ্কার করছি। ফলে এই আজীবনের জন্য বহিষ্কার ব্যাপারটা পৃথিবীর যত জায়গায় ফর্মাল ক্রিকেট আছে সব জায়গায় এটা এক্সিকিউটেড হতে হবে, এই চিঠিটা যেতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। আমাকে প্রথমে বোঝানোর চেষ্টা করা হলো যে না, উনি এসিসি চাকরি এখন আর করেন না, চায়নাতে পার্সোনাল ক্যাপাসিটিতে চাকরি করেন। আমি ওকে ঠিক আছে, আমি জানি কথাটা সত্যি না, উনি এসিসির ক্যাপাসিটিতেই চায়নাতে ডেপুটেশনে আছেন। তারপরেও আমার কথা হচ্ছে যে অ্যাসোসিয়েট মেম্বার যদি পার্সোনাল ক্যাপাসিটিতেও একজন বাংলাদেশিকে নিয়োগ দেয়, তাকে নিয়োগ দেওয়ার সময় তো বিসিবির একটা ক্লিয়ারেন্স লাগছে। আপনি পৃথিবীর যে জায়গায় চাকরি করেন, আপনি আপনার যে হোম অথরিটি আছে ওই হোম অথরিটি ক্লিয়ারেন্স ছাড়া আপনি পৃথিবীর কোথাও চাকরি পাবেন না একই পেশায়। তো আমি যদি ধরেও নেই যে চায়না ক্রিকেট বোর্ডের চাকরিটা মঞ্জুরুল ইসলামের পার্সোনাল ক্যাপাসিটিতে, তাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওখান থেকে ক্লিয়ারেন্স উইথড্র করতে হবে, এবং সহযোগী রাষ্ট্র হিসাবে চায়নাও অ্যাসোসিয়েট মেম্বার, আমরা ফুল মেম্বার, বন্ধু রাষ্ট্র হিসাবে তাদেরকে আমাদের চিঠি দিতে হবে, চিঠি দিয়ে জানাতে হবে যে এই সিদ্ধান্ত আমরা নিচ্ছি, এই সিদ্ধান্ত তোমরাও ইমপ্লিমেন্ট করো, এবং আইসিসি এসিসিকে গভর্নিং অথরিটি হিসাবে জানায় রাখতে হবে যে সে যেন ভবিষ্যতে আর কোনো ক্রিকেটের ফর্মাল কোনো জায়গায় চাকরি না পায়। এটা করতে বিসিবি খুব একটা উৎসাহী না, বিসিবি এই জায়গাটা এড়ানোর চেষ্টা করতেছে। দ্বিতীয় কথা হচ্ছে লিগাল ব্যাপার, ওই যে এতক্ষণে তো আপনারা বুঝছেন যে কেন এড়ানোর চেষ্টা করতেছে, এবং একই সঙ্গে তাকে আইনি ঝামেলা থেকে বাঁচায় দেওয়ারও একটা চেষ্টা করা হচ্ছে। মানে যে আদেশের বলে, যে আদেশের বাধ্যবাধকতায় বিসিবি তদন্তটা করলো, বিসিবি তো সততা দেখায় উপযাচক হয়ে তদন্ত করে নাই। জাহানারা অভিযোগ করছে, মিডিয়াতে সে কান্নাকাটি করছে, তারপরেও বিসিবির তো কোনো হেলদোল হয় নাই। এটা রীতিমতো সিভিল সোসাইটির লোকজন চিঠি দিচ্ছেন, পত্রিকায় লেখালেখি করছেন, আমাদের মতো দু একজন চিৎকার চেঁচামেচি করছে, করার পরে বিসিবি তদন্ত কমিটি করছে, সেটাও প্রথমে ত্রুটিপূর্ণ ছিল। পরে হাইকোর্ট যখন সেটা নিয়ে হাইকোর্টের রেফারেন্স দিয়ে আবার চিঠি দেওয়া হয় তাদেরকে, তখন তারা হাইকোর্টের পূর্ণাঙ্গ নিয়ম মেনে 2009 সালের হাইকোর্টের যে আদেশ আছে এই কর্মক্ষেত্রে নারী হয়রানির ক্ষেত্রে কি করতে হবে সেই আদেশ অনুযায়ী তারা তদন্ত কমিটি করে। এখন এই পুরো ব্যাপারটায় ওই যে হাইকোর্টের যে আদেশটার কথা আমি বলতেছি এখানেই পরিষ্কার করে বলা আছে যে কর্মক্ষেত্রে হয়রানির জন্য কেউ যদি অভিযুক্ত হন, সেই অভিযুক্তর বিপক্ষে আইনি পদক্ষেপ নেওয়াও ওই কর্তৃপক্ষের রেসপন্সিবিলিটি। মানে যখনই তদন্ত কমিটিতে এটা প্রমাণিত হবে যে এই লোকটি অপরাধী, ওইটা আইনি পদক্ষেপ নিতে হবে। এইটা ওই রায়েই বলা আছে, ওই নির্দেশনাতেই বলা আছে।
এখন এখানে বিসিবি কি একটা ফাঁক খুঁজতেছে দেখেন। বিসিবি বলতেছে যে এটা তো ওই যে নিয়োগকারী কর্তৃপক্ষের কথা বলছে, আমরা তো এখন আর ওর নিয়োগকারী কর্তৃপক্ষ না, ও তো আমাদের জুরিডিকশনে নাই। প্রেস রিলিজে ওইরকম একটা শব্দ উল্লেখ করছে যে সে দীর্ঘদিন ধরে বিসিবির জুরিডিকশনে নাই, অতএব আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য না। এখন দেখেন এইটার ভিতরে দুটো অন্যায় আছে। একটা হচ্ছে বাধ্য না মানে কি, আপনি তো মানবিক জায়গা থেকে হলেও পদক্ষেপ নেবেন। আপনার এখানে চাকরি করুক চাই নাই করুক, আপনার ক্রিকেটের একটি মেয়ে হলেও তার দ্বারা হয়রানির শিকার হয়েছে, আপনি তো রাগ করে হলেও থানায় একটা জিডি করবেন। ওই ইয়ের তদন্ত কমিটির রিপোর্ট এবং আপনার সিদ্ধান্তটা একসঙ্গে অ্যাটাচ করে থানায় একটা জিডি করবেন যে এই লোকটা একজন নারী হয়রানিকারী, সে দেশে ফিরলেই যেন তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়। তার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চলতে থাকবে। একটা লোক দেশে না থাকলে তার বিপক্ষে আইনি ব্যবস্থা চলে না তা তো না। এমন তো না যে আপনি বর্ডার ক্রস করে গেছেন মানে আপনি বাংলাদেশের জুরিডিকশনের বাইরে চলে গেছেন, না, আপনি যেখানেই থাকেন আপনার বিপক্ষে জুরিডিকশন কাজ চালাতে থাকবে, আমাদের জুডিশিয়াল কাজ চালাতে থাকবে। সেই জিনিসটা ইনিশিয়েট আপনাকে করতে হতো মানবিক জায়গা থেকেও। আপনার এই কথা বলার সুযোগ নাই যে সে তার বিপক্ষে আইনি পদক্ষেপ নিতে আমরা বাধ্য কিনা, এটা আমরা আমাদের লিগাল ডিপার্টমেন্টকে দেখতে বলছি। কেন আপনি এটা দেখতে বলেন কেন? এই বলাটাই তো এক ধরনের কুমতলব। মানে আপনি পথ খুঁজতেছেন যে লিগাল পদক্ষেপ না নিয়ে পারি কিনা। আপনি তো লিগাল পদক্ষেপের কথা যদি রায়ে নাও বলা থাকে তাও আপনি নেবেন যে আমার সঙ্গে তুমি কাজ করছো এক সময়, আমার দেশের ফ্ল্যাগ বিয়ারার তুমি আমার পরিচয় দিয়ে বেড়াও, আর তুমি এরকম একটা নোংরা কাজ করছো, তোমার আমি সব পথ বন্ধ করব। আমি ফ্রাঙ্কলি বলতেছি, এটা তো ভিন্ডিকশনের জায়গা থেকে দেখা উচিত, জেদের জায়গা থেকে দেখা উচিত, প্রেস্টিজের জায়গা থেকে দেখা উচিত। আইনের কথা ভুলে যান যে ওই নির্দেশনায় কি বলা আছে যে আমার জুরিডিকশন থাকলে আমি মামলা করব, না থাকলে করব না, এটা বলা আছে কি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি তো আসলে আইনটারই অপব্যাখ্যা করানোর চেষ্টা করতেছেন। কর্তৃপক্ষকে আদালত ব্যবস্থা নিতে বলছেন, তার মানে তার এখন চাকরিতে বহাল থাকতে হবে এমন কোনো পূর্ব শর্ত এখানে বোঝায় না যে ওই লোকটি এখনো চাকরি করে কিনা। একটা লোক একটা অপকর্ম করে, আপনার যদি আজকে বাড়িতে অফিসে কেউ চুরি করে, চুরি করে কয়েক লক্ষ টাকা নিয়ে পালায় যায়, এখন আপনার তো সেই চাকরি করে না, আপনি পুলিশের কাছে যাবেন না? এইগুলো তখন দেখবেন, তখন জিজ্ঞেস করবেন কাউকে, লয়াররা জিজ্ঞেস করবেন যে ও তো আমার চাকরি করে না, আমি কি ওর কাছ নামে মামলা করতে পারবো? আপনি কারো নামে মামলা করার জন্য যে সময় অপরাধ সংগঠিত হয়েছে ওই সময় সে আপনার কি ছিল সেটা বিবেচনা করবেন, না ও পালায় গেছে এটা বিবেচনা করবেন যে ও তো পালায় গেছে, ও তো ওর বিপক্ষে আমি মামলা করতে পারবো না? তাহলে তো পৃথিবীতে আর কোনো মামলাই হতো না। কেউ কি করে অপরাধ করে আর ওই চাকরিতে বসে থাকে? লোকজন যে টাকা পয়সা চুরি করে, চুরি করে তো ওই সময়ই পালায় যায়, চাকরি ছেড়ে পালা যায়। তাহলে তো কোনো কর্তৃপক্ষ আর কোনো অপরাধের বিপক্ষে মামলা করতে পারতো না যে সে যেহেতু আমার জুরিডিকশনে নাই আমি আর মামলা করবো না। তাহলে মামলা করবে কে? গায়েবী মামলা হবে, অটোনোমাস মামলা হবে, আদালত একা একা রুল দেবেন, কতগুলো রুল দেবেন? তাহলে তো আদালতকে সারা বছর ব্যস্ত থাকতে হবে এই শতপ্রণোদিত মামলা করতে করতে। এটা কোনো কথাই না, এটা হচ্ছে পুরোপুরি পাশ কাটানোর একটা চেষ্টা করা। আপনি মামলা করবেন, আপনি মামলা করে জিডির কপি, আপনি আমার কথা হচ্ছে যে আপনি আইনের কথা ভুলে যান। আপনার একটা মেয়ের সঙ্গে, আপনার ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেনের সঙ্গে একটা হয়রানি হচ্ছে, আপনি ক্ষুব্ধ হয়ে যে মুহূর্তে তার বিপক্ষে তদন্ত কমিটি আপনার কাছে রিপোর্ট দিছে, আপনি সেই মুহূর্তে দৌড়ায় থানায় যাবেন, থানায় গিয়ে মামলা করবেন, কোর্টে যাবেন, প্রয়োজনে প্রয়োজনে সে কাগজপত্র আপনি অ্যাভিয়েশন ডিপার্টমেন্টে পৌঁছায় দেবেন যে এই লোক বাংলাদেশি পাসপোর্ট বিয়ারার, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোথায় কোথায় চাকরি করতেছে দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি জানাবেন, আমি তার শাস্তি দেখতে চাই। আমি যেহেতু সে ফৌজদারি অপরাধ করছে এবং আমার মেয়ের সঙ্গে করছে, আপনার বোর্ডের প্রতিটা মেয়ে আপনার মেয়ে, আপনার সেইভাবে দেখতে হবে জিনিসটা। আপনি যখনই পথ খোঁজা শুরু করছেন তখনই তার মানে আপনার মতলব ভালো না, আপনি বাঁচানোর চেষ্টা করতেছেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে একটালা অপরাধের বিরাট দুয়ার খুলে দেয়। আজকে আপনি যেটুকু না করলেই না, অনেকের পীড়াপিড়িতে, অনেকের চাপাচাপিতে আদালতের সেইটুকু নির্দেশ মানতে চাচ্ছেন, তার বেশি মানতে চাচ্ছেন না। যে একটু বারবার পড়ে দেখো তো কোনো ফাঁক আছে কিনা, ওর বিপক্ষে কোনো ব্যবস্থা না নিলে হয় কিনা। আপনি আজীবন নিষিদ্ধ করছেন, আরে ভাই আপনার চাকরি তো সে এমনিতেও করবে না আর কোনোদিন অমনিতেও করবে না, এই নিষেধাজ্ঞার কি অর্থ আছে? সে আর কোনোদিন বাংলাদেশে এসে চাকরি করবে
এই ঘটনার পরে যদি তদন্ত রিপোর্টে তাকে নির্দোষও আপনারা ঘোষণা করেতেন, তাও সে বাংলাদেশে আসতো না। কারণ বাংলাদেশে আসলে জানে যে সে একটা পাবলিক হয়রানির মধ্যে পড়বে, পাবলিক একটা ইসের মধ্যে, ট্রায়ালের মধ্যে পড়বে সে। ফলে সে বাংলাদেশে আর কখনো ক্রিকেটের চাকরি করতে আসবে না, সে বাইরে বাইরেই চাকরি করে বেড়াবে যতদিন না পর্যন্ত আপনারা তাকে না ঠেকাচ্ছেন। তার মানে বরং আপনারা তার পথটা সোজা করে দিলেন যে তার দেশে না আসলেও চলবে। এর আগে যদি বা সম্ভাবনা ছিল যে সে দেশে এসে আদালত ফেস করবে, আইন ফেস করবে, আপনারা যখন আইনি ব্যবস্থা নেবেন, আদালত তো তাকে একটা সমন পাঠাবে। এখন সে যদি, এমনও তো সম্ভাবনা ছিল, আমি যদি একেবারে নিউট্রাল জায়গা থেকে ভাবি, এমনও তো সম্ভাবনা আছে যে মঞ্জুরুল ইসলাম মনে করতেছেন যে আমি নিরপরাধ, তাহলে আদালতের ওই সমন পেলে তো তিনি দেশে আসতেন, দেশে এসে নিজের ডিফেন্স করতেন, দুটোর যে কোনো একটা রেজাল্ট তো আদালত থেকে বেরোতো। অপরাধী হলে সাজা পেতেন, নিরপরাধ হলে মুক্ত পেতেন হতেন। সেই সুযোগও আপনারা তাকে দিচ্ছেন না, মানে সুযোগ দিচ্ছেন না, না আপনারা চাচ্ছেন না সে আদালত ফেস করুক, সে দেশে আসুক, সে বাইরে বাইরে করে খাক। আমরাও একটা নামকাও আসতে শাস্তি দিলাম যেটার আসলে কোনো প্রয়োগ নাই। এটা এমন একটা শাস্তি যেটার কোনো অর্থ নাই, কোনো অর্থ নাই। মঞ্জুরুল ইসলামের উপরে এটার কোনো আসর নাই। মঞ্জুরুল ইসলাম কখনো বাংলাদেশ ক্রিকেটে আর চাকরি করতে আসবে না, আর চাকরি করতে আসবে না, আপনারা নিষিদ্ধ না করলেও আসতো না। ফলে এমন একটা শাস্তি দিলেন যেটা মাখন মাখন একটা শাস্তি দিলেন, যে শাস্তিটা তার হইতে পারে এবং যে শাস্তিটা হওয়া উচিত সেটা হচ্ছে ব্যাপারটা জুডিশিয়ারিতে যাওয়া এবং ব্যাপারটাকে আন্তর্জাতিক কর্তৃপক্ষের নজরে আনা, যাতে করে সে পৃথিবীর কোথাও কোথাও কোনো ফর্মাল ক্রিকেটে আর কাজ করে খেতে না পারে। আমি খেতে শব্দটাই বললাম। এ ধরনের অপরাধের ক্ষেত্রে আপনার একদম জীবন জীবিকার উপরে চাপ দিতে হবে, তাহলে সে যেন বাংলাদেশে এসে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে সারেন্ডার করে। তারপরে ওই কর্তৃপক্ষ তার সাজা ঠিক করবেন, তারপরে সেই সাজা যদি শেষ হয় তারপরে বিসিবি আবার সেই চিঠি দিয়ে সবাইকে জানাবে যে সে বাংলাদেশের আইন অনুযায়ী সাজা কেটে ফেলছে, এখন তোমরা তাকে বিবেচনা করতে পারো। এটা আদালতের ব্যাপার। আদালত যদি বলেন যে এখন তাকে চাকরিতে দিয়ে দাও, সে সাজা কেটে ফেলছে, তখন আপনারা সুপারিশ করবেন। তার আগ পর্যন্ত তাকে কোথাও, পৃথিবীর কোথাও ফর্মাল ক্রিকেটে কাজ করতে দেওয়া যাবে না। সেটা করতে দিচ্ছেন কি, এটার দায় আপনাদের নিতে হবে, এটার দায় আমিনুল ইসলাম বুলবুলকে নিতে হবে। ক্রিকেট বোর্ডের চেয়েও আমি বলবো পার্সোনালি আমিনুল ইসলাম বুলবুলকে নিতে হবে। যদি বুলবুল ভাই এই বিষয়টার সঙ্গে সম্পৃক্ত নাও থাকেন, কিন্তু এটা আজ বাদে কাল, আজকে আমি বললাম কালকে অন্য কেউ বলবে, আমি না বললেও বলতো, আজ বাদে কাল এই জিনিসটা সবাই জানবে যে মঞ্জুরুল ইসলাম তার চাকরি জীবনের বেশিরভাগটা সময় আপনার অধীনে চাকরি করছে এবং আপনি তার মেন্টরের মতো ছিলেন এবং এখন আছেন কিনা সেটা কেউ জানে না। ফলে যদি মঞ্জুরুল ইসলামকে প্রপার শাস্তির আওতায় না আনা যায়, তার দায় আমরা আমিনুল ইসলাম বুলবুলকেই দেবো। এর দায় আমিনুল ইসলাম বুলবুলকেই নিতে হবে। ফলে এই ব্যাপারে ক্রিকেট বোর্ড কীভাবে ভাববে, ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে ভাবতে পারবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু ক্রিকেট বোর্ড যারা চালাচ্ছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে কোনো রকম স্বজনপ্রীতি না করে এ ব্যাপারে পর্যাপ্ত পদক্ষেপ নেবেন। স্বজনপ্রীতি, এই নারী কেলেঙ্কারির ব্যাপারে অন্তত স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না। সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।